ইবনে আল হাইথিম। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের কৌতূহল মানব সভ্যতাকে আলোয় ভরিয়ে দিয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইবনে আল হাইথিম, যাকে আধুনিক অপটিক্সের জনকও বলা হয়। হেই ফার্স্ট পয়েন্ট, কেমন আছেন সবাই? তো আজকে আমরা জানবো ইবনে আল হাইথিম সম্পর্কে। চলুন শুরু করা যাক। ইবনে আল হাইথিম জন্মগ্রহণ করেন 965 খ্রিস্টাব্দে ইরাকের বসরায়। বসরা তখন ইসলামী সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র ছিল। নদী, সমুদ্র বন্দর, ব্যবসা বাণিজ্য ও জ্ঞান চর্চার মিলনস্থল ছিল। এই পরিবেশ তার শৈশবকে গভীরভাবে প্রভাবিত করে। ছোটবেলা থেকেই তিনি আলো, ছায়া ও পানির প্রতিফলন দেখে মুগ্ধ হতেন। এই মুগ্ধ হওয়াটাই যেন তার মধ্যে অন্যরকম এক কৌতূহলের সৃষ্টি করে। নদীর ধারে দাঁড়িয়ে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হতে দেখতেন তিনি। শিক্ষা ও কৌতূহল, তার এই জানার আগ্রহী তাকে তার শিক্ষা ও কৌতূহলের মধ্যে ঠেলে দেয়। মাদ্রাসায় তিনি কোরআন, সাহিত্য, গণিত ও জ্যোতির্বিজ্ঞান শিখেন। শিক্ষকরা বলতেন চোখ থেকে আলো বের হয়, কিন্তু তিনি তা মানতে পারতেন না। অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে তিনি প্রমাণ করলেন আলো বাইরে থেকে আসে। জানালার ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করে দেয়ালের উল্টো ছবি তৈরি করা হয়। এখান থেকে জন্ম নেয় ক্যামেরার আবিষ্কারের ধারণা। এরপর শুরু হয় তার মিশরের যাত্রা। ইবনে আল হাইথিমের জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায় শুরু করেন তার মিশরের যাত্রার মাধ্যমে। বসরায় তার প্রতিভার কথা ছড়িয়ে পড়েছিল, আরব বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম পৌঁছে গিয়েছিল। ফাতিমি খলিফা আল হাকিম তাকে ডাকলেন মিশরের একটি বিশাল প্রকল্পের জন্য, যাকে নীলনদ প্রকল্প বলা যায়। নীলনদ প্রকল্পে খলিফার ইচ্ছা ছিল নীল নদের প্রবাহ নিয়ন্ত্রণ করা, যাতে কৃষি ও সেচ ব্যবস্থায় বিপ্লব আনা যায়। আল হাইথিমকে বলা হলো তিনি যেন এমন একটি প্রকল্প তৈরি করেন যা নদীর অতিরিক্ত বন্যা থামাতে পারে। তিনি নদীর তীর ঘুরে দেখলেন, মাপঝোঁক করলেন, সম্ভাব্য বাঁধের নকশা আঁকলেন, কিন্তু দ্রুতই বুঝলেন তিনি সময়ের প্রযুক্তি দিয়ে এত বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এখানেই শুরু হলো তার সংকট। খলিফা ছিলেন খামখেয়ালি ও কঠোর। প্রকল্প ব্যর্থ হলে শাস্তি নিশ্চিত। নিজেকে রক্ষা করার জন্য আল হাইথিম একটি অভিনয় করলেন। তিনি নিজেকে মানসিক অসুস্থ বলে প্রকাশ করলেন। খলিফা তাকে গৃহবন্দী করে রাখলেন। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি কয়েক বছর বন্দী অবস্থায় কাটালেন, কিন্তু এই বন্দিত্বই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ালো। গৃহবন্দী অবস্থা যেন তার জন্য এক অন্যরকম আশীর্বাদ হয়েছিল। তিনি গৃহবন্দী অবস্থায় গবেষণা করেন, নিজের সময়কে কাজে লাগান। তার ঘর ছিল ছোট, জানালার একটি ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করত। তিনি লক্ষ্য করলেন আলো ছিদ্র দিয়ে প্রবেশ করলে দেয়ালে উল্টো ছবি তৈরি হয়। এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল ক্যামেরা আবিষ্কারের ধারণা। তিনি লিখতে শুরু করলেন তার মহাগ্রন্থ কিতাব আল মানজির, যা 7 খণ্ডে ছিল। এরপরে তিনি আরও কিছু কিতাব লিখেছেন। 7 খণ্ডে তিনি আলো প্রতিফলন, প্রতিসরণ, দৃষ্টিশক্তি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি প্রমাণ করেন চোখ আলো গ্রহণ করে, আলো নির্গত করে না। তিনি পরীক্ষার মাধ্যমে তথ্য যাচাই করার নিয়ম চালু করেন, যা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি। একদিন তিনি আয়না ও পানির পাত্র ব্যবহার করে পরীক্ষা চালালেন। তিনি দেখলেন আলো ভিন্ন মাধ্যম দিয়ে চলে গেল বাঁক নেয়। এই পরীক্ষায় তাকে প্রতিসরণের নিয়ম আবিষ্কারের সাহায্য করে। তিনি বুঝলেন মানুষের চোখ বাইরের আলো গ্রহণ করে, ছবি তৈরি করে। এই আবিষ্কার ছিল বিপ্লবী। শত শত বছর ধরে প্রচলিত ধারণা ভেঙে দেয়। তিনি নতুন সভ্যতা ও সত্য প্রতিষ্ঠা করেন। তার কিছু রচনা ও অবদান রয়েছে, যেমন বুক অফ অপটিক্স, ক্যামেরা অবস্কিউরা, রিফ্লেকশন অ্যান্ড রিফ্লেকশন, সায়েন্টিফিক মেথড, যা পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যম জ্ঞান যাচাই করে। তার জীবনের উত্তরাধিকারের শেষ সময় কাটান। তিনি প্রায় 100টি গ্রন্থ রচনা করেন। মৃত্যুর আগে তিনি ছাত্রদের বলেন আলোই জ্ঞানের প্রতীক, আর জ্ঞানই মানুষের মুক্তি। তার রচনা ইউরোপে অনুবাদ হয়ে রেনেসাঁস যুগে বৈজ্ঞানিক বিপ্লবের ভিত্তি তৈরি হয়। এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কিছু কুইজ। আশা করি আপনারা অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনেছেন এবং এই কুইজের উত্তরগুলো আপনারা খুব সুন্দর করেই দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।